তোমাদের সবাইকে ভূগোলের অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। সবার শুভকামনা করেই শুরু করছি আজকের ক্লাস। আজকে তোমাদের পড়ানো হবে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের পশ্চিমবঙ্গের নদ নদী সমূহ। আমাদের পশ্চিমবঙ্গে যে বিভিন্ন প্রকার নদ নদীগুলি রয়েছে, এই বিভিন্ন প্রকার নদ নদীগুলি সম্পর্কে আজকে আলোচনা। আমরা মালদাতে কয়েকটি নদী দেখেছি, যে মালদার দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হয়েছে একটি নদী, যার নাম গঙ্গা। এটি কিন্তু পশ্চিমবঙ্গের প্রধান নদী। কিন্তু পশ্চিমবঙ্গের প্রচুর অসংখ্য নদ নদী রয়েছে। এই অসংখ্য নদ নদীগুলিকে তাদের ক্যারেক্টার অনুসারে বা বৈশিষ্ট্য অনুসারে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলির ভিতরে প্রধানত 4টি ভাগে পশ্চিমবঙ্গের নদ নদীগুলিকে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে উত্তরবঙ্গের নদ নদী, মানে এইখানে যে ফরাক্কা রয়েছে, ফরাক্কা থেকে উপরের অংশে বা মালদার দক্ষিণাংশ থেকে উপরের অংশটাকে বলা হয় উত্তরবঙ্গ। তো এই উত্তরবঙ্গের নদ নদী সমূহ। তারপরে রয়েছে মধ্যভাগের নদ নদী। মধ্যভাগের নদ নদী মানে এখানে প্রধান গঙ্গা নদী, তারপরে এই ভাগীরথী আর হুগলি নদীকে বোঝানো হয়। ভাগীরথী হুগলি বলতে একটাই নদীকে বোঝানো হয়, বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম। তারপরে রয়েছে মালভূমি অঞ্চলের নদী। আমাদের যেখানে পশ্চিম অংশের মালভূমি অঞ্চল রয়েছে পশ্চিমবঙ্গে, এইটুকু থেকে কিছু কিছু নদী প্রবাহিত হয়েছে। এইটুকু অংশের নদীগুলোকে বলছে মালভূমি অঞ্চলের নদী। আর শেষে রয়েছে এইটুকু আমাদের সুন্দরবন অঞ্চল রয়েছে, এই সুন্দরবন অঞ্চলের নদ নদী। সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলির ক্যারেক্টার কিন্তু অন্যান্য নদী থেকে অনেকটাই আলাদা। এবার এখানে যায় যে এক একটি পার্টের যে বিভিন্ন নদীগুলি রয়েছে তাদের কিছু সংক্ষিপ্ত পরিচয়গুলি সম্পর্কে জানি। তো আগে প্রথমে আলোচনা করি যে উত্তরবঙ্গের নদ নদী সমূহগুলি সম্পর্কে। উত্তরবঙ্গের নদ নদীগুলি সম্পর্কে প্রথমে আমরা এদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানি, যে আমাদের উত্তরবঙ্গের নদ নদীগুলি রয়েছে, এই নদ নদীগুলি কি রকম আকৃতির বা এদের মূল বৈশিষ্ট্যগুলো কি। দেখো, আমাদের উত্তর দিকে রয়েছে কিন্তু বিশাল হিমালয় পার্বত্য অঞ্চল। হিমালয় পার্বত্য অঞ্চল হওয়ার কারণে এই সুউচ্চ হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু বরফ রয়েছে। আমরা জানি হিমালয়ের অসংখ্য পর্বত শৃঙ্গ রয়েছে, সেই শৃঙ্গগুলি প্রচুর পরিমাণে বরফ ধারণ করছে। এখানকার নদীগুলি বরফ গলা জলে পুষ্ট, আর বরফ গলা জলে পুষ্ট হওয়ার কারণে কিন্তু সারা বছরই নদীগুলিতে জল থাকে। এই জন্য নদীগুলোকে বলা হয় নিত্যবহ নদী। আর এই সমস্ত নদীগুলি কিন্তু তাদের গভীর উপত্যকা, যখন পার্বত্য অঞ্চল দিয়ে প্রবাহিত হয় তখন তাদের মাঝ বরাবর কিন্তু এক গভীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এইরকম গভীর উপত্যকার মধ্য দিয়ে, এটা যদি নদী হয় এটা হচ্ছে গভীর উপত্যকা, যেটাকে বলা হয় গিরিখাত। এই সমস্ত নদীগুলি কিন্তু মানে গভীর গিরিখাতের মধ্যবর্তী অংশ দিয়ে প্রবাহিত হয়েছে। আর এই সমস্ত নদীগুলি পার্বত্য অংশে, যেখানে পার্বত্য অঞ্চল ছেড়ে ধীরে ধীরে সমভূমিতে প্রবেশ করে, সেই সমস্ত অংশে কিন্তু নদীগুলি প্রশস্ত এবং গভীরতা কিছুটা কম। পার্বতের ফুট হিল পজিশনে গভীরতা কম। ধীরে ধীরে যতই নিচের দিকে এগোয় তখন কিন্তু খাত কিন্তু সংকীর্ণ হতে থাকে এবং গভীরতা বাড়তে থাকছে। এছাড়াও এর নদীর কিছু বৈশিষ্ট্য রয়েছে। নদীগুলির ভূমিরূপের ঢালটা যেহেতু উত্তর থেকে দক্ষিণ দিকে, এই জন্য এই সমস্ত নদীগুলি কিন্তু উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এবং বেশিরভাগ নদীগুলি কিন্তু বাংলাদেশের ভেতরে। পশ্চিমবঙ্গ অথবা নেপাল, ভুটান রয়েছে এদিকে, সিকিম রয়েছে, এই সীমান্তে উৎপত্তি হয়ে শেষে
সামান্যটুকু অংশ পশ্চিমবঙ্গে থেকে বেশিরভাগ অংশটুকু বাংলাদেশের ভেতর দিয়ে গিয়ে যে বাংলাদেশে যে যে যমুনা নদী রয়েছে, যে গঙ্গা ব্রহ্মপুত্রের যে আরেক নাম বাংলাদেশে যমুনা, সেই যমুনা নদীতে মিশেছে। এইগুলি হচ্ছে এই নদীগুলির কিন্তু বৈশিষ্ট্য। এখানকার মুখ্য নদীগুলি সম্পর্কে একটু জানি, যে কোন নদীটা কোথায় রয়েছে, এরকম কিছু বিষয়। উত্তরবঙ্গের কিন্তু আমাদের প্রধান নদীর নাম হচ্ছে তিস্তা। এই তিস্তা নদী উৎপত্তি হয়েছে জেমু হিমবাহ থেকে। এই জেমু হিমবাহটা রয়েছে সিকিম আর ভুটান সীমান্তে। জেনারেলি সিকিম থেকে উৎপত্তি হয়েছে জেমু হিমবাহটা। এই নদীটা উত্তর থেকে ধীরে ধীরে প্রায় 411 কিলোমিটার দৈর্ঘ্য অতিক্রম করে সবশেষে গিয়ে যমুনা নদীতে মিশেছে। এই নদীটা হচ্ছে উত্তরবঙ্গের প্রধান নদী। এই তিস্তা নদীতে সারা বছরে প্রায় প্রতি বছরই কিছু না কিছু বন্যা ঘটায়। প্রচুর পরিমাণ জল বেড়ে যায়। এক বরফ গলা জল, দ্বিতীয়ত বর্ষাকালীন সময় বৃষ্টিপাতের জল বেশি হওয়ার কারণে কিন্তু বন্যা হয়ে যায়। এই জন্য এই নদীটাকে ত্রাসের নদীও বলা হয়, বা ভয়ের নদী। ত্রাস মানে কি? একটু ভয় সৃষ্টি করা। এই জন্য মানে প্রতি বছরই বন্যা হয়ে যায়, এই জন্য নদীটাকে বলা হয় ত্রাসের নদী। 1 মার্কে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতেই পারে যে ত্রাসের নদী কাকে বলা হয়। তাহলে তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। তিস্তা উত্তরবঙ্গের প্রধান নদী। এই নদীর একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য উপনদী রয়েছে, যার নাম রঙ্গিত। এরপরেই রয়েছে জলঢাকা। এই নদীটা আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। জলপাইগুড়ি আর কোচবিহার জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা। তারপরে রয়েছে এই জলঢাকা। এই জলঢাকা উৎপত্তি হয়েছে ভুটান আর সিকিম সীমান্ত থেকে। এখানে রয়েছে ভুটান, এখানে রয়েছে সিকিম সীমান্ত থেকে উৎপত্তি হয়ে এদিকে রয়েছে আলিপুরদুয়ার আর এদিকে রয়েছে কোচবিহার জেলার মধ্যবর্তী যে প্রবাহিত হয়ে বাংলাদেশে ঢুকে শেষে যমুনা নদীতে মিশেছে। এর নাম হচ্ছে জলঢাকা। জলঢাকা একটি উল্লেখযোগ্য নদী, যার নাম মূর্তি উপনদী। এরপরে আরো উল্লেখযোগ্য কিছু নদী রয়েছে এইদিকে, যেমন এদিকে রয়েছে একটা কালজানি নদী। তারপরে আর একটা নদী রয়েছে যার নাম সংকোষ। এই নদীগুলি ছোট ছোট নদী, এগুলি কিন্তু কম গুরুত্বপূর্ণ নদী। তো জলঢাকা, তিস্তা আর জলঢাকা এই নদীগুলি অবশ্যই মনে রাখতে হবে। তারপরে এইখানে রয়েছে একটা নদী যার নাম হচ্ছে মহানন্দা। এই নদীটি কিন্তু মালদার বুক চিরে গেছে, শেষে বাংলাদেশের ভেতর দিয়ে গিয়ে শেষে গঙ্গা নদীতে মিশেছে। এই মহানন্দা নদীটা উৎপত্তি হয়েছে দার্জিলিং পার্বত্য অঞ্চলে, দার্জিলিং এর ডাইহিল নামে একটি পাহাড় রয়েছে। সেখানে একটি প্রস্রবণ রয়েছে যার নাম বা পাগলা ঝরা প্রস্রবণ। তো দার্জিলিং পার্বত্য অঞ্চল বা দার্জিলিং পাহাড় অ্যান্সারটা বললেও হয়ে যায়। দার্জিলিং এর ডাইহিল পাহাড় থেকে, দার্জিলিং পাহাড়ের ডাইহিল পাহাড়, দার্জিলিং পাহাড়ের ছোট অংশ, যার পাগলা ঝরা নামে একটি প্রস্রবণ রয়েছে। প্রস্রবণ মানে যেখানে স্বাভাবিকভাবে জল বেরিয়ে আসে ভূপৃষ্ঠের কোনো একটা অংশ থেকে, সে পাহাড়ের নিচ দিয়েই হোক আর কোনো সমভূমির থেকে ভেতর থেকেই উঠুক না কেন। তো জেনারেলি পার্বত্য অঞ্চলে পাহাড়ের ভেতর থেকে প্রস্রবণগুলো বেরিয়ে আসতে পারে, যেগুলো আমরা সাধারণত ঝর্ণা বলে থাকি। এই জন্য বলে পাগলা ঝরা প্রস্রবণ বা ঝর্ণা। এখান থেকেই উৎপত্তি হয়ে পরে পূর্ণিয়া জেলাতে প্রবেশ করেছে বিহারে। তারপরে আমাদের মালদা জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে গঙ্গা নদীতে মিশেছে। এর কয়েকটা উপনদী রয়েছে, যেমন হচ্ছে মেচি, বালাসন। এদিকে আর একটা রয়েছে যার নাম নাগর। তোমরা নাগর নদীর নাম শুনে, উত্তর দিনাজপুর জেলার একটা নাগর নামে ব্রিজ রয়েছে, হয়তো শুনে থাকবে।
তারপরে আরো রয়েছে যেমন এদিকে টাঙ্গন নামে একটি নদী রয়েছে। যাদের বাড়ি উত্তর মালদায় তারা কিন্তু টাঙ্গন নদীর নাম হয়তো শুনে থাকবে। উত্তরবঙ্গে আর একটা উল্লেখযোগ্য নদী রয়েছে, যেমন এইখানে রয়েছে একটি আত্রাই নামে নদী। আত্রাই, বালুরঘাট শহরটি আত্রাই নদীর তীরে অবস্থিত। যাদের বাড়ি বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুর তারা কিন্তু আত্রাই নদীর নাম অবশ্যই শুনে থাকবে। আর এখানে রয়েছে মালদা জেলা। এই মালদা জেলাটি মহানন্দা নদীর তীরে অবস্থিত। এক মার্কের প্রশ্ন আসতেই পারে, মালদা জেলা কোন নদীর তীরে অবস্থিত? মালদা জেলা মহানন্দা নদীর তীরে অবস্থিত। এইগুলো গেল মোটামুটি ভাবে আমাদের উত্তরবঙ্গের নদ নদীগুলি সম্পর্কে। উত্তরবঙ্গের নদ নদীগুলি বেশিরভাগ উৎপত্তি লাভ করেছে হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে। এই জন্য বেশিরভাগ নদী কিন্তু বরফ গলা জলে পুষ্ট নদী, সারা বছরই মোটামুটি ভাবে জল থাকে, কিন্তু বর্ষাকালে জলের পরিমাণটা বেড়ে যায়। এবারে আসি মধ্যভাগের নদ নদী সম্পর্কে। যে মধ্যভাগের বিশেষ করে দুটো নদী, একটি যে আমাদের প্রধান নদী গঙ্গা, দ্বিতীয়ত এই গঙ্গারই একটা শাখা নদী যার নাম ভাগীরথী, আর এইটুকুতে বলা হয় হুগলি। হুগলি বলা হয়। আমরা জানি যে গঙ্গা নদী কোথায় উৎপত্তি হয়েছে। গঙ্গা নদীর সামান্যটুকু অংশই কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। এখানে মালদা জেলা থেকে শুরু করে নিয়ে এখানে মুর্শিদাবাদ জেলার কিছুটা অংশে মালদায় এই প্রধান নদীটির শাখাটি রয়েছে। প্রধান নদী বা নদীর প্রধান শাখাটি। আর যে ছোট শাখাটি বা ক্ষুদ্র শাখাটি এই এই ধুলিয়ানের কাছে, জেনারেলি বলা হয় ধুলিয়ানের কাছে। এই ধুলিয়ানের কাছে গঙ্গা থেকে বিভক্ত হয়ে এখানে মুর্শিদাবাদ, নদিয়া, তারপরে উত্তর 24 পরগনা, এই পাশে রয়েছে বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, এগুলি পূর্ব মেদিনীপুর, এইগুলি জেলাকে স্পর্শ করে কিন্তু শেষে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এই দুটো শাখা, গঙ্গা নদীর দুটো শাখা, একটা শাখা এটার নাম হচ্ছে পদ্মা, এটার নাম পদ্মা, আর এটার নাম ভাগীরথী, হুগলি। এই ভাগীরথী কোন অংশটুকুতে বলা হয়, এইখানে এই ধুলিয়ানের কাছ থেকে নিয়ে এইখানে রয়েছে নবদ্বীপ নামে একটি শহর। নবদ্বীপ, নবদ্বীপ আমরা জানি যে নদিয়া জেলার একটা শহর হচ্ছে নবদ্বীপ। এই নবদ্বীপ পর্যন্ত এর নাম কিন্তু ভাগীরথী। এরপরে নাম হয়ে গেছে হুগলি। হুগলি নাম ধরেই কিন্তু সে বঙ্গোপসাগরে মিশেছে। তো এভাবে আসতে পারে গঙ্গার দুটি শাখা নদীর নাম লিখো, তাহলে একটি পদ্মা আর একটি ভাগীরথী, হুগলি। ভাগীরথী একটা হাইফেন দিয়ে হুগলি নদী, ঠিক এইভাবে অ্যান্সারগুলো করতে হয়। এরপরে আসি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীগুলি সম্পর্কে। এই পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য সম্পর্কে একটু দেখি, বৈশিষ্ট্যগুলো কিরকম। পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদীগুলির প্রকৃতিগত দিক থেকে কিন্তু অনুচ্চ নিচু মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে, এক নম্বর কথা। এই মালভূমি অঞ্চলটির নাম ছোটনাগপুর মালভূমি অঞ্চল। বেশিরভাগ নদীগুলি ঝাড়খণ্ডের অনুচ্চ পাহাড়, যে ছোট 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 পাহাড়গুলো রয়েছে যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের, সেই মালভূমি অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে। 2 নম্বর, যেহেতু এখানে কোনো ধরনের পার্বত্য অঞ্চল নেই, তার জন্য এখানকার নদীগুলি কিন্তু প্রত্যেকটাই অনিত্যবহ নদী, বা সারা বছর জল থাকে না, কেবলমাত্র বর্ষাকালে জলের পরিমাণটা বৃদ্ধি পায়। তারপর এখানকার নদীগুলি একটু বন্যা প্রবণ। কেন? যে এই সমস্ত নদীগুলির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যে প্রশস্ত বেশি আর গভীরতা কম। তো বর্ষাকালীন সময়ে এরা কি হয়, গভীরতা কম হওয়ার কারণে তাদের প্রশস্ততা আরো বেশি বৃদ্ধি পেয়ে যায়, যে পার্শ্ববর্তী স্থানে কিন্তু বন্যা ঘটিয়ে দেয়। এই বন্যা ঘটনের হারটা কিন্তু দামোদর নদের কিন্তু
একটু বেশি বেশি বন্যা ঘটায়, এই জন্য দামোদর নদকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখের নদী। তারপরে এই নদীগুলি কিন্তু একটু বেশি খরস্রোতা। খরস্রোতা মানে কি, যাদের ঢাল বেশি, ঢাল বেশি, জলটা দ্রুত গতিতে উপর থেকে নিচের দিকে গড়িয়ে যাবে। আর মালভূমি অঞ্চলে যে খরস্রোতা মানে কি, ছোট ছোট ধাপ বিশিষ্ট ভূমিরূপ থাকবে, ছোট ছোট স্রোত, ছোট ছোট জলপ্রপাত, এরকম সিচুয়েশন। যত বেশি ঢেউ খেলানো ভূমিরূপ হবে তার উপর দিয়ে নদ নদী কিন্তু ছোট ছোট ধাপে নিচের দিকে গড়িয়ে পড়তে থাকবে, এবং তখন মানে ঢালের বা নদীর গতিবেগটা বেশি হয়। এই জন্যে এই সমস্ত নদীগুলোকে বলা হয় খরস্রোতা নদী। আর খরস্রোতা নদী থাকলে জলবিদ্যুৎ উৎপাদন কিন্তু খুব ভালো হয়। এই জন্য এই পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদীতে কিন্তু জলবিদ্যুৎ বেশি পরিমাণে গড়ে উঠেছে। যেমন তোমরা নাম শুনেছো ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। কিছু কিছু বাঁধের নাম শুনে থাকবে, ম্যাসেঞ্জার বাঁধ, পাঞ্চেত বাঁধ, বরাক বাঁধ, কোনার বাঁধ, এগুলো নাম শুনে থাকবে। এগুলো কিন্তু এখানেই রয়েছে। এবারে আসি যেখানকার উল্লেখযোগ্য যে নদ নদীগুলো রয়েছে, এই নদ নদীগুলি সম্পর্কে। এখানকার প্রধান নদীর নাম হচ্ছে দামোদর। প্রধান নদী দামোদর পশ্চিমের মালভূমি অঞ্চলে। এই নদীটি উৎপত্তি হয়েছে ঝাড়খণ্ডের পালামো জেলার খামারপাত নামে একটি পাহাড় রয়েছে। খামারপাত পাহাড় থেকে উৎপত্তি হয়ে এই নদী কিন্তু পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে বর্ধমান জেলা, বর্ধমান, তারপরে এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার ভেতর দিয়ে কিছুটা অংশ নিয়েছে কিন্তু এর পুরুলিয়ার। এইটুকু অংশের ভেতর দিয়ে গিয়ে কিন্তু হুগলি নদীতে মিশেছে। এই নদীতেই গড়ে উঠেছে ভারতবর্ষের একটি বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প, যার নাম ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। তোমরা পূর্ববর্তী শ্রেণীতে পড়েছ যে আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি নদীর অনুকরণে ভারতবর্ষের দামোদর নদের উপত্যকায় গড়ে উঠেছে ডিভিসি প্রকল্প বা দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা 1948 সালে গড়ে উঠেছিল, 1948 সালে। আর যেদিন থেকে ডিভিসি প্রজেক্ট চালু হয়েছে সেদিন থেকে কিন্তু এখানে বন্যার প্রকোপটা কিছুটা কমে গেছে। এরপরেই রয়েছে এই দামোদর নদের পরেই রয়েছে আর আরো কিছু কিছু নদী, যেমন এই দিকে রয়েছে ময়ূরাক্ষী। এখানে রয়েছে বক্রেশ্বর আর কোপাই নদী। এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম ময়ূরাক্ষী। এই নদীটি কিন্তু তোমরা বীরভূম জেলায় গেলে কিন্তু দেখতে পাবে। এরপরে একটু নিচের দিকে রয়েছে অজয়। এই নদীটি উৎপত্তি লাভ করেছে কিন্তু ময়ূরাক্ষী নদীর উৎপত্তি লাভ করেছে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায়। এইগুলোর উৎসগুলো সেরকম আসবে না, কিন্তু কোথায় রয়েছে এইরকম ধরনের প্রশ্নগুলো হয়তো পরীক্ষাতে চলেই আসতে পারে। এরপরে রয়েছে অজয়। এই নদীটার নাম হচ্ছে অজয় নদী। আমরা ছোট যখন ছিলাম তখন আমরা ছোট ছড়া পড়তাম, অজয় নদে বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। এটাও কিন্তু সাহারানপুর নামে একটা গ্রাম রয়েছে, সাহারানপুর ভিলেজ। এই সাহারানপুর ঝাড়খণ্ডের সাহারানপুরের পাহাড়ি অঞ্চল থেকে এই নদীটা, অজয় নদীটা উৎপত্তি লাভ করে শেষে গিয়ে কিন্তু এতে মিশেছে, হুগলি নদীতে মিশেছে। এই নদীটাও কিন্তু ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনাতে কিন্তু মানে উৎপত্তি লাভ করেছে। সবশেষে এদিকে রয়েছে বর্ধমান জেলা, আর এদিকে রয়েছে বীরভূম জেলা। এদিকে বর্ধমান আর এদিকে বীরভূম জেলার মধ্যবর্তী দিয়ে সবশেষে হুগলি নদীতে হুগলি বলা ঠিক হবে না, ভাগীরথী নদীতে কিন্তু মিশেছে। এরপরে রয়েছে, এদিকে চলে আসো, এই নদীটার নাম হচ্ছে রূপনারায়ণ।
এই রূপনারায়ণ দুটি নদীর মিলিত প্রবাহ, দ্বারকেশ্বর আর শিলাবতী। এই নদীটার নাম রূপনারায়ণ। এই নদীটা একটা নদী দ্বারকেশ্বর, একটা শিলাবতী। এই দ্বারকেশ্বর আর শিলাবতী দুটি নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপনারায়ণ। এই নদীটিও কিন্তু শেষে গিয়ে হুগলি নদীতে মিশেছে। এরপরে রয়েছে, এইখানে রয়েছে একটি নদী যার নাম হলদি নদী, একদম শেষ নদী। মোহনার মানে এই হুগলি নদীর শেষ উপনদী মোহনার কাছে, যার নাম হলদি নদী। এই নদীটি উৎপত্তি লাভ করেছে কেলেঘাই আর কাঁসাই। এইটা হচ্ছে কাঁসাই নদী আর এটা হচ্ছে কেলেঘাই নদী। কেলেঘাই আর কাঁসাই, কেলেঘাই আর কাঁসাই দুটি নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী। এগুলো এক মার্কে করে কিন্তু পরীক্ষাতে আসবে। যেমন বলতে পারে কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ, দ্বারকেশ্বর আর শিলাবতী। দ্বারকেশ্বর, একটি নদী হচ্ছে দ্বারকেশ্বর আর একটা শিলাবতী। এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ। এই নদীটা হচ্ছে রূপনারায়ণ। আর এখানে কেলেঘাই, এই নদীর নাম হচ্ছে কেলেঘাই, আর তার দক্ষিণাংশের নদীটার নাম হচ্ছে কাঁসাই নদী। কাঁসাইকে আবার অন্য ভাষায় বলা হয় কংসাবতীও বলা হয়, কংসাবতী। এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ, না সরি হলদি নদী। এই দুটি নদীর প্রবাহের নাম হলদি নদী। এইখানে আর একটা ছোট্ট করে নদী রয়েছে যার নাম রসুলপুরের নদী। ছোট্ট করে নদী, রসুলপুরের নদী। এবং শেষ প্রান্তে আর একটা নদী রয়েছে এখানে যার নাম সুবর্ণরেখা নদী। এই নদী সুবর্ণরেখাটাও কিন্তু উৎপত্তি লাভ করেছে ঝাড়খণ্ডের মালভূমি অঞ্চল থেকে। শেষে এখানে পশ্চিম মেদিনীপুর জেলার কিছুটা অংশ নিয়ে সবশেষে গিয়ে মেদিনীপুর জেলার কিছুটা অংশ নিয়ে গিয়ে ঝাড়গ্রাম গেলে এই নদীটা কিছুটা অংশ দেখতে পাবে। এই নদীটা শেষে বঙ্গোপসাগরে মিশেছে। এইগুলো কিন্তু হুগলি নদীর উপনদী নয়। মধ্যভাগের কিছু নদ নদীর অংশ ছুটেছে বলতে, এখান থেকে এই পদ্মা নদী থেকে একটি নদী এসে মিশেছে ভাগীরথী নদীতে, যার নাম ভৈরবী। আর রয়েছে জলঙ্গি, ভৈরবী, তারপরে রয়েছে চূর্ণী, তারপরে রয়েছে ইছামতি। ভৈরবী, জলঙ্গি, চূর্ণী, ইছামতি, এই সমস্ত নদীগুলি কিন্তু এই পদ্মা নদী থেকে বেরিয়ে এসে হুগলি নদীতে মিশেছে, ভাগীরথী হুগলি নদীতে মিশেছে। এই নদীগুলি কিন্তু প্রত্যেকটাই এখন মজে গেছে, সেই রকম ধরনের জল এখানে কিন্তু নেই। এরপরে এইটুকু অংশে আছে, এইটুকু অংশে সুন্দরবন অঞ্চল। এই সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলি সম্পর্কে একটু জানি। সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলির কিন্তু কিছু স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। এখানকার নদীগুলি কিন্তু প্রায় প্রত্যেকটাই জোয়ারের জলে পুষ্ট। জোয়ার যখন আসে এই নদীতে জল থাকে, আর ভাটা যখন হয় তখন কিন্তু নদীতে জলের পরিমাণ কমে যায়। স্পেশাল কিছু বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য যে জোয়ারে জলে পুষ্ট। 2 নম্বর, এই নদীগুলি কিন্তু দৈর্ঘ্যে ছোট। 3 নম্বর, এই নদীগুলির জোয়ারের সময় প্রশস্ততা থাকে, এর দৈর্ঘ্যে বেড়ে যায়, গভীরতা বেড়ে যায়, জলের গভীরতা বেড়ে যায়, নদী প্রশস্ত হয়ে যায়। আর ভাটার সময় নদীর গভীরতা কমে যায়, প্রশস্ততা কমে যায়। আর বিশেষ করে এই সমস্ত নদীগুলি কিন্তু কৃষিকাজে সেরকম ব্যবহার খুবই করা হয় না, যেহেতু লবণাক্ত, এই জন্য নদীগুলির জলটাকে বেশিরভাগ ক্ষেত্রে মৎস্য চাষে ব্যবহার করা হয়। এখানকার যে নদ নদীগুলো রয়েছে, এই মুখ্য নদ নদীগুলি কিন্তু
রায়মঙ্গল, মাতলা, ঠাকুরন, সপ্তমুখী। এইদিকে রয়েছে চূর্ণী, এইদিকে রয়েছে রায়মঙ্গল, তারপরে রয়েছে গোসাবা, তারপরে রয়েছে মাতলা, তারপরে রয়েছে সপ্তমুখী। এইরকম ধরনের নদ নদীগুলো কিন্তু পরপর রয়েছে। তারপর একটা নদী রয়েছে ঠাকুরন। তো এইরকম ধরনের চূর্ণী, তারপরে এখানে আর একটা নদী রয়েছে, যেমন হাড়িয়া ভাঙা। রায়মঙ্গলের পরে রয়েছে পাশাপাশি একটা নদী হাড়িয়া ভাঙা। তো এইরকম ধরনের ইছামতি, বিদ্যাধরী, মাতলা, গোসাবা, সপ্তমুখী, সংকোষ, ঠাকুরন, এইরকম কতগুলি নদ নদী কিন্তু এই সুন্দরবন অঞ্চলে রয়েছে। এই প্রত্যেকটাই নদ নদী সমুদ্রের জোয়ারের জলে পুষ্ট। আর বিশেষ করে এই নদ নদীগুলি যেহেতু সমুদ্রের জোয়ারের জলে পুষ্ট, তার জন্য জোয়ারের সময় নদীগুলি সক্রিয় থাকে, আর যখন ভাটা হয় তখন কিন্তু জলের পরিমাণ কমে যায়। তোমরা যদি কোনোদিন সুন্দরবন অঞ্চলে ঘুরতে যাও তাহলে কিন্তু অবশ্যই এই নদ নদীগুলি দিয়েই তোমাদের নিচের দিকে যেতে হবে। যখন দেখবে যে ভাটার সময় গভীরতা নেই, জলের পরিমাণ খুবই কম, আর জোয়ারের সময় নদীগুলি প্রত্যেকটাই ফুলে ফেপে উঠেছে। এখানেই কিন্তু এই জোয়ারের যখন বেশি প্রকোপ হয় তখন কিন্তু নৌকা ডুবির মতো ঘটনাগুলি ঘটে থাকে। তো যাই হোক, এই নদ নদীগুলি সম্পর্কে তোমরা একটু ভালো করে জানো, যেহেতু পশ্চিমবঙ্গে বাস করছো, সেই পশ্চিমবঙ্গের নদীগুলি সম্পর্কে তোমাদের জানা একান্তই দরকার। তো আজকের মতো এ পর্যন্তই। আবারও পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।